শেষ করুন। 1 মিনিট। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য সাজ্জাদুল হাসান 160 নেত্রকোনা 4, আপনি বক্তব্য রাখবেন। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের প্রেক্ষিতে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি টানা চতুর্থবার এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, যার বলিষ্ঠ, দৃঢ় এবং সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম কাতারের দেশে পরিণত হয়েছে। আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব এবং তার 3 পুত্র, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল, শিশুপুত্র রাসেল সহ 1975 সনের 15 আগস্ট সেই কালো রাত্রিতে নির্মমভাবে যারা শহীদ হয়েছিলেন। আমি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতাকে, শ্রদ্ধা জানাই গণতান্ত্রিক আন্দোলনে, বাঙালি আন্দোলনে অধিকার আদায়ের জন্য মহান 3 ব্যক্তিত্ব, শেরে বাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মৌলানা ভাসানীকে। মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ প্রদান করেছেন 143 পৃষ্ঠার যে ভাষণ, তার তিনি 12 পৃষ্ঠা এই মহান সংসদে পাঠ করেছেন। তিনি সেই ভাষণে খুব সুন্দরভাবে, চমৎকারভাবে এই সরকারের যে উন্নয়ন এবং আজকের দূরদর্শী নেতা, যিনি শুধু বাংলাদেশের পরিমণ্ডলেই নয়, বিশ্ব পরিমণ্ডলে একজন রোল মডেল হিসাবে পরিণত হয়েছেন, জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তা বিস্তারিত তুলে ধরেছেন। এই স্বল্প পরিসরে আমার পক্ষে নিশ্চয়ই সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোকপাত করা সম্ভব নয়। তবে আমি শুধু আর্থ সামাজিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে অভাবনীয় উন্নয়ন হয়েছে তার কিছু আলোকপাত করতে চাই। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা দেখি যে 2006 সনে এই দেশের অবস্থা, যখন বিএনপি জামাত সরকার ক্ষমতায় ছিল তখন কি ছিল এবং আজকে কি অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই তো সেদিনের কথা, 28শে ডিসেম্বর, যখন মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেলের উদ্বোধন করেছিলেন। মানুষ ভাবতেও পারেনি যে আজকে আগারগাঁও থেকে মতিঝিলে আমরা 10 মিনিটের মধ্যে যেতে পারবো। আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কি সুন্দরভাবে আমরা এয়ারপোর্ট থেকে আমরা এসে 10 মিনিটের মধ্যে নেমে যাচ্ছি। এইভাবে বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে যে অভাবনীয় অবস্থান সৃষ্টি হয়েছে তার 2-1টি আমি এখানে তুলে ধরতে চাই। বাংলাদেশে মাথাপিছু আয় আজকে 5 গুণ বৃদ্ধি পেয়ে $2,793 মার্কিন ডলারে উপনীত হয়েছে। জাতীয় বাজেটের আকার আজকে 9 গুণের অধিক বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ হচ্ছে 7,61,785 কোটি টাকা। গত 1.5 দশকে বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয় প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়ে বর্তমানে $55.56 বিলিয়ন ডলারে উপনীত হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ ধারাবাহিকতা বৃদ্ধি করে বর্তমান অর্থ বছরে 1,26,272 কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যার মোট উপকারভোগীর সংখ্যা প্রায় 10,61,00,000। এর মধ্যে বর্তমানে বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা প্রায় 58 লক্ষ, বিধবা এবং স্বামী নিগৃহীত মহিলা ভাতাভোগীর সংখ্যা প্রায় 26 লক্ষ, প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা প্রায় 29 লক্ষ, বীর মুক্তিযোদ্ধা উপকারভোগীর সংখ্যা 2,40,000-এর অধিক। আমাদের সাক্ষরতার হার যেখানে ছিল মাত্র 45 ভাগ,
যা আজকে ৭৬.৮ ভাগে উন্নীত হয়েছে। আয়ুষ্কাল বেড়েছে ৫৯ বছর থেকে ৭৩ বছরে। মাতৃমৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, যার জন্য জননেত্রী শেখ হাসিনা এমডিজির স্পেশাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। মাননীয় স্পিকার, এক মিনিট বলুন। আমাকে আর ৫ মিনিট সময় দিবেন। আপনি 2 মিনিটের মধ্যে শেষ করুন। আপনি অবহিত আছেন যে আমি এক সময় প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলাম। করোনায় যখন বৈশ্বিক বিপর্যয় নেমে এসেছিল, তখন আমি একদিন একটু ভয়ে ভয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মোবাইলে রিং করেছিলাম এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার, এই করোনার বিপর্যয়ের সময় আপনি নিশ্চয়ই খুব টেনশনে আছেন। তিনি উত্তর দিয়েছিলেন, আমাকে তুমি কি কোনো সময় টেনশনে দেখেছো? আমি এই দেশের দায়িত্ব পালন করি। এবং সত্যিকার অর্থেই জননেত্রী শেখ হাসিনা সেইটা প্রমাণ করে দেখিয়েছেন। আজকে কৃষি জমির যে পরিমাণ, সেই কৃষিতে ৩০ লক্ষ খাদ্য ঘাটতির দেশে আজকে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছি। আমি কিছুদিন আগে কম্বোডিয়া এগ্রিকালচার ক্লাইমেটের একটা বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি হিসাবে আমন্ত্রণে গিয়েছিলাম। সেখানে ইন্দোনেশিয়ার একজন বিশেষজ্ঞ এসেছিলেন। তার দেশে 25% কৃষি উৎপাদন কমেছে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম এর কারণ কি। তিনি উত্তরে বলেছিলেন যে ক্লাইমেটের সাথে আমাদের কোনো অ্যাডাপ্টেবিলিটি আমরা আনতে পারিনি। কিন্তু বাংলাদেশে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রণয়ন, লবণ সহিষ্ণু জাত উদ্ভাবন, খরা সহিষ্ণু জাত উৎপাদন, তার মাধ্যমে আমরা কিন্তু কৃষি উৎপাদনে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে থাকতে পেরেছি। মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনা আমাকে বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি করেছেন। এর আগে তিনি আমাকে বিমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত করেছিলেন। আমি ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার এই জন্য বিমানের ভিতরে কাজ করার সুযোগে কিছু জানার সুযোগ হয়েছিল। আপনারা জেনে সুখী হবেন, এই যে আমাদের বিমানের বহরে এতগুলা এয়ারক্রাফট এসেছে, প্রত্যেকটির নাম তিনি নিজে দিয়েছেন। 737-এ তিনি মেঘদূত, ময়ূরপঙ্খী, 777-এ পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ, রাঙ্গা প্রভাত, এমনি ড্রিম লাইনার্স। 2 মিনিট বলবেন। হংস বলাকা, গাংচিল, রাজহংস, সোনার তরী, অচিন পাখি, -8-এ ধ্রুবতারা, আকাশতরী, শ্বেতবলাকা, হংস মিথুন, এগুলো প্রত্যেকটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া। তিনি সবকিছুকে ধারণ করেন বলেই আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসেছে এবং বিশ্ব পরিমণ্ডলে আজকে আন্তর্জাতিক ভাবেও তিনি প্রশংসিত হয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি বলেছেন, আমি কোট করছি, বাংলাদেশ has made incredible progress. It spurred economic growth, reduced poverty, increased access to education and health resource and built new opportunities for the people. একইভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কোট করছি, বাংলাদেশ is showing its dynamism to the world under the Prime Minister's leadership. আমরা যদি ইকোনমিক ক্ষেত্রে দেখি, বৈশ্বিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপ বাংলাদেশের অর্থনীতি নিয়ে সমীক্ষা পরিচালনা করে বলেছে, বাংলাদেশ সিন অন ট্র্যাক টু বি $1 trillion ইকোনমি। একইভাবে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের মতে বাংলাদেশ ইজ currently the second largest economy in the region and will continue to maintain the peace till 2037 with the GDP size of $1.63 trillion at current prices. এমনি ভাবে বিশ্ব পরিমণ্ডলেও প্রশংসিত হয়েছে। কিন্তু একটি দল, বিএনপি জামাত মদত পুষ্ট, তারা সেই উন্নয়ন দেখতে পায় না। যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন এক চ্যালেঞ্জের নির্বাচন ছিল। আমি যে নির্বাচনী এলাকা থেকে এসেছি, মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি, আমার এখনো মনে আছে আমি যখন প্রধানমন্ত্রী কার্যালয়ে পিএস ছিলাম, আজকে তখনকার রেলপথ মন্ত্রী মহোদয় মুজিবুল হক সাহেব একটা সারসংক্ষেপ পাঠিয়েছিলেন একটা ইন্টারসিটি ট্রেনের জন্য। সেই ট্রেনের নাম এসেছিল 3টি, মোহনগঞ্জ এক্সপ্রেস, কাশবন এক্সপ্রেস এবং ভাটি বাংলা এক্সপ্রেস। তিনি মোহনগঞ্জ এক্সপ্রেসের টিক চিহ্ন দিয়ে বলেছিলেন, যাও তোমাদের মোহনগঞ্জের মানুষকে আমি খুশি করে দিলাম। এমনি ভাবে তিনি সারা দেশের মানুষের কথা ভাবেন। আমার এই নির্বাচনী এলাকা অনেক উন্নয়ন হয়েছে। এরপরেও মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন যে আমার গ্রাম হবে আমার শহর, তাই এই 3টি উপজেলার মধ্যে কানেক্টিভিটির জন্য মানুষ এখন
উড়াল সেতুর স্বপ্ন দেখে। মাননীয় প্রধানমন্ত্রী জানেন, উনি খালিয়াজুড়িতে গিয়েছিলেন। খালিয়াজুড়ির সাথে সারা বছরই কোনো শুকনা থাকুক আর বন্যায় থাকুক, আমাদের সরাসরি যোগাযোগের কোনো পথ নেই। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করব, এখানে যেন একটা উড়াল সেতুর বন্দোবস্ত করা হয়। আমি সবশেষে ভারতের রাষ্ট্রপতি এপিজে কালাম, যিনি একজন দার্শনিক এবং আমরা বড় সায়েন্টিস্টও জানি, তার এক মিনিটে শেষ করতে চাই অনুগ্রহ করে। তিনি বলেছেন, let me define a leader. He must have a vision and passion, not be afraid of any problem. Instead, he should know how to defeat it. মাননীয় প্রধানমন্ত্রী জানেন, যারা দেশকে পিছিয়ে দিতে চায় তাদের কিভাবে পরাজিত করতে হয়। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অতি দ্রুত উন্নত বাংলাদেশে পরিণত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হবে। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার তথ্যবহুল